শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় সকাল 8:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো চলো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজকেও রুটি সেই সঙ্গে নিরামিষ রান্না করছি। আজকে পেঁপে আর আলু দিয়ে নিরামিষ রান্না করছি। তো আমার শ্বশুরমশাই ডায়াবেটিসের পেশেন্ট জন্য প্রত্যেক দিন সকালে আর রাত্রে কিন্তু রুটি বানাতেই হয়। এর মাঝখানে হয়তো অন্য কোনো দিন কিছু দিন আছে যে অন্যান্য খাবার রান্না করি, কিন্তু আমাকে প্রত্যেক দিন রুটি বানাতেই হবে। তো এদিকে রুটিগুলো বানাচ্ছি আর একটু ভাতও করব ভাবছি, দেখা যাক কতদূর কি হয়। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে কিন্তু রুটিও বেলে নিচ্ছি। আজকে জানো তো মাম্মাম অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে। আমার ওঠার পরপরই কিন্তু মাম্মাম উঠে গেছে। তো ও রয়েছে ওর দাদা ভাইয়ের কাছে এখন। তো এই ফাঁকে আমি রান্না বান্না করতে এসেছি। আর এই সকাল সকাল ঘুম থেকে উঠলে জানো তো আমার পেছন ছাড়তেই চায় না, আর কারো কাছে যেতেও চায় না। তো অনেক কষ্টে ওর দাদা ভাইয়ের কাছে রেখে এসে এই যে আবার রান্না করতে আসলাম। তো রান্নাবান্নার মাঝখানে জানলাটা কিন্তু খুলে দিলাম। জানলাটা কিন্তু আমি প্রায়ই খুলি না, মাঝে মধ্যে খুলে থাকি। আর যখন প্রচণ্ড হাওয়া দেয় তখন কিন্তু বন্ধ করেই রাখি, কেননা এই আগুন বেরিয়ে যায়, ওই জন্যই। তো যাই হোক, এইদিকে রুটি বানাচ্ছি আর নিরামিষও কিন্তু রান্না হচ্ছে। আজকে পেঁপে আলু দিয়ে নিরামিষ করছি। আর মামামকে আজকে সকালে ভাবছি সেরেলাকি খাওয়াবো। ও বিশেষ করে সকালের দিকে, মানে বেশি সকালের দিকে ঘুম থেকে উঠলে ওকে আমি সেরেলাকি খাওয়াই। 8:30 9টার দিকে ঘুম থেকে উঠলে আমি কিন্তু নিশ্চিন্তে মনে ওর খাবারটা আমি রান্না করতে পারি। তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেলে কি হয়, ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, পটি করে, পেটটা অনেকটা হালকা হয়ে যায়, মানে খালি হয়ে যায় আর কি। তখন কি করি, ওকে মানে সেরেলাকটা তাড়াতাড়ি তৈরি করে খাইয়ে দিই। তো এদিকে আমি একটু ভাজা জিরে তুলে রেখেছিলাম, যখন ফোড়ন দিয়েছিলাম জিরে, সেখান থেকে একটু তুলে রেখেছিলাম, এখন এই যে দিয়ে দিলাম। তো তরকারির টেস্টটা অনেকটা ভালো হয়। তো এই যে দেখো নিরামিষ রান্না করা হয়ে গেছে। এখন মামামের জন্য সেরেলাকটা তৈরি করব। এই যে গরম জল নিয়ে নিলাম পরিমাণ মতো। এখন পরিমাণ মতো আমি সেরেলাক নিয়ে নেব। আগে জানো তো আমি চামচ মেপে মেপে সেরেলাক দিতাম, কিন্তু এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর এখন আমি জানি মামাম কতটা পরিমাণে খায়, সেই অনুপাতে আমার একটা হিসাব হয়ে গেছে। আমি কিন্তু এমনিতে ঢেলে নিলেই আমি বুঝতে পারি যে এতটা পরিমাণ মামাম খেতে পারবে। তো এদিকে দেখো ভালোভাবে গুলিয়ে রেখেছি। আর সেরেলাক একটু ভালোভাবে গুলিয়ে নিতে হয়, না হলে না দলা পাকিয়ে যায়। তো এদিকে ঢেকে রাখলাম আর মামামকে আমি মানে খাওয়াবো আর কি। তো সেরেলাকের প্যাকেটটা কিন্তু আমি এইভাবেই মুড়িয়ে রেখে দিই, তাতে কি হয় হাওয়া ঢোকে না। আর সেরেলাকের মধ্যে কিন্তু হাওয়া ঢুকলে সেরেলাক আবার দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এর মধ্যে মিল্ক থাকে, সেই সঙ্গে চিনি থাকে, ওই জন্য। তো এদিকে আজকে অনেক দিন পরে জানো তো কুলেখাড়া পাতার রস খাবো। তো এই শাকের চাহিদা প্রচুর, বাজারে পাওয়াই যায় না। গতকাল সকালবেলা বাজার থেকে আমার শ্বশুরমশাই 1 আঁটি কুলেখাড়া শাক এনেছিল, আর এই যে রস করলাম। আর বিশেষ করে আমি কিন্তু রসটাই করে খাই, আর এই কাঁচা রসটা খেলে কিন্তু উপকারটা বেশি হয়, ওই জন্যই কিন্তু এই কাঁচা রসটাই করে থাকি। আর এর তরকারিও কিন্তু খাওয়া যায়। অনেকে আবার কি করে, এটা সিদ্ধ করে এর জলটা খায়, মানে ছেঁকে জলটা খায়। মানে যেভাবেই খাও না কেন, মানে সব কিছুতেই কিন্তু এর উপকারটা আছে। আবার জ্যান্ত মাছ দিয়ে এর তরকারি রান্না করে খেলেও কিন্তু প্রচণ্ড উপকার হয়। তো এই যে খেয়ে নিলাম আর 1 কাপ আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি। তো এইভাবেই কিন্তু সকালে কাজবাজ অন্তত রান্নাবান্নাটা কমপ্লিট হলো। এখন কিন্তু আমি রান্নাঘরটা ক্লিন করব। আর রান্নাঘরটা ক্লিন করার পরেই কিন্তু মামামকে খাওয়াবো। আসল কথা কি জানো তো, এই রান্নাঘরে আসলে টুকিটাকি ছোট্ট ছোট্ট কাজ যে কত থাকে তার কোনো হিসাব নেই। আর কাজের হিসাব কিন্তু দেওয়া যায় না, যাই বলো না কেন। একজন গৃহবধূর সকাল থেকে শুরু করে রাতে শোবার আগে পর্যন্ত সংসারে যে কত কাজকর্ম থাকে একজন গৃহবধূই কিন্তু জানে।
তো একজন মেয়েও কিন্তু জানে, কিন্তু একজন পুরুষ মানুষ সে কিন্তু বোঝেই না যে সংসারে কত কাজকর্ম থাকে। হয়তো তারা জানে যে সংসারে শুধু রান্নাবান্নাই করতে হয়, কিন্তু রান্নাবান্না করার জন্য তার পেছনে যে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয়, সেই সঙ্গে এই যে দেখো ছোট্ট একটা বাচ্চা আছে, তার পেছনেও কিন্তু কত খাটাখাটনি করতে হয়। তো যাই হোক, এটা তো আমাদের কাজ, আমাদের তো করতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আমি এখন বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। তো রান্নাঘরেই যখন রয়েছি ভাবলাম এই সমস্ত কাজকর্ম একবারে করে তারপর বেরোবো। মামাম কিন্তু ওর দাদাভাইয়ের সঙ্গেই রয়েছে, আর ওর দাদাভাইয়ের সঙ্গে থাকতে কিন্তু ও প্রচণ্ডই ভালোবাসে, আর ওর বন্ধুর মতো। তো এদিকে বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আর মানে মেঝেতে ফ্লোরে কিছু জিনিস রয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এই কাজগুলো যদি গোছানো থাকে সত্যি মনে থেকে একটা আলাদা শান্তি অনুভব হয়। গ্যাস ওভেনের স্ট্যান্ডগুলো ধুয়ে দিয়েছিলাম, এদিকে গ্যাস ওভেনের উপর বসিয়ে দিলাম। তো গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে, একদম চকচক করে, তাই না? তো এদিকে সবজির খোসাগুলো এখন এই বাটিতে তুলে আমি আবার বালতির মধ্যে রেখে আসবো। বাইরে একটা বালতি আছে, একটা কাকিমা রেখে যায়। তো সেই কাকিমাদের বাড়িতে গরু আছে জানো তো। আর এই সবজির খোসাগুলো মানে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত মানে যতটা পরিমাণে সবজির খোসা, ভাতের মাড়, সেই সমস্ত কিন্তু ওই বালতির মধ্যেই রেখে দিই। আর ওই কাকিমা দুপুরের পরপর এসেই নিয়ে যায়, মানে আমাদের দুপুরে রান্নাবান্না হয়ে যায় তারপরে এসেই নিয়ে যায়। তো এদিকে দেখো রান্নাঘরটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, একদম পরিপাটি চকচক হয়ে গেছে। আর এখন আমি মামামকে গিয়ে খাওয়াবো। তো রান্নাঘরে কাজবাজ কিন্তু হয়ে গেছে। তো এদিকে সেরেলাকটা আমি তৈরি করে রেখেছিলাম, দেখো এই যে ভালোভাবে সেট হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে মানে বেশিক্ষণ না, 15 মিনিট আগে বা 10 মিনিট আগে সেরেলাকটা গুলিয়ে রাখলে কি হয়, জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এইভাবেই কিন্তু মামামকে আমি ছোটোবেলার থেকেই খাওয়াচ্ছি, সঙ্গে সঙ্গে গুলিয়েই কিন্তু খাওয়াই না। তাতে কি হয়, ওর মধ্যে কিছু ভেজিটেবলস আছে যেগুলো মুড়ির মতো ভাসে জলের ওপরে, সেগুলো কিন্তু একটু ভেজানো থাকলে কি হয়, জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এদিকে এখন আমি মামামকে খাওয়াতে এসেছি, মামাম কিন্তু খেয়ে নিয়েছে খাবারটা। আর এই যে মামামের বাসনগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে উপর করে রাখছি। তো কাচের বোলটা আমি নিচেই রাখবো, কেননা কাচের জিনিস তো হাত থেকে মানে কোনো একটা জিনিস যদি ওর ওপর পড়ে তাহলে কিন্তু ভেঙে যাবে, ওই জন্য স্টিলের বাটিটা ওর উপর দিলাম। আর এখন আসলাম পুজোর বাসনকোসনগুলো ঠিক করতে। তো এদিকে বাসি ফুল ছিল, এই যে ঘরে পেছনে ফেলে দিয়ে গেলাম। আর দেখো এত সুন্দর লাগছে, কি আর বলবো। গাছপালা তো সবুজই থাকে বিশেষ করে, কিন্তু এখন মনে হয় সবুজের পরিমাণটা একটু বেশি হয়েছে। আসলে কি জানো তো, আগের সবুজটা আলাদা আর এখনের সবুজ অন্যরকম, কেননা এখন বৃষ্টি হচ্ছে, ওই জন্যই কিন্তু গাছপালাগুলো একদম প্রাণ ফিরে পেয়েছে। আমি আমাদের উঠানে চলে এসেছি। এখন মামামের জামা কাপড় কিছু রয়েছে, বাসি জামা কাপড় ধুয়ে এই যে নিয়ে চলে এসেছি। এখন এই যে মেলে দিচ্ছি। আর জানো তো একটু রোদের দেখা নেই। আর বর্ষাকালে আমার সব থেকে একটা জিনিস বাজে লাগে, সেটা হচ্ছে এই ভেজা জামা কাপড়। ভেজা জামা কাপড় নিয়ে যে কোথায় যেতে হয় সেটাই মানে এখানে মেলতে হয় সেখানে মেলতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ। এই জন্য বর্ষাকাল আমার ভালো লাগে না। আমার মনে হয় যে সারাদিনটা রোদ হবে বা বিকালের দিকে একটু বৃষ্টি হবে, এরকমটা আমার ভালো লাগে। কিন্তু ভগবান কার কথা শুনবে সেটাই ভাবি। জামা কাপড় মেলতে আসলে একটা জামা কাপড় মাটিতে পড়বেই, কি যে খারাপ লাগে সত্যি কথা বলতে। সেই জামা কাপড়টা আবার ধুয়ে আনতে প্রত্যেক দিনই এমনই হয়, একটা না একটা মাটিতে পড়বেই। তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর ঘরে এসেছি, দেখলাম মাম্মাম এইভাবে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের দাদা ভাই ল্যাপটপ নিয়ে বসেছে কাজকর্ম করতে, আর মাম্মাম এইভাবে দাঁড়িয়ে রয়েছে। বিছানাটা আজকে তোলা হয়নি। তোমাদের দাদা ভাই ঘরে কাজকর্ম করলে আমি ঘরের দিকে আসি না। আর এদিকে আমার শ্বশুর মশাই আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে। দেখো ইলিশ মাছগুলো একদমই টাটকা। তো আমার শাশুড়িমা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আজকে মাম্মামকে ইলিশ মাছের তরকারি করে খাওয়াবো, আজকেই প্রথম খাওয়াবো। তো এই যে দেখো আম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে রেখেছি, আমি আজকে রুটি দিয়ে খাবো।
তো খেয়ে দিয়ে এই যে চলে এসেছি মিস্ত্রিদের জন্য চা বানাতে। তো এই কাজটা আমাকে করতেই হয় প্রত্যেক দিন। তো আজকে 4 জন মিস্ত্রি এসেছেন, তাদের জন্য চা তৈরি করছি। মাম্মাম এই যে কোল থেকে নামবে না, তো ওর দাদাভাই নিতে এসেছিল, ওর ঠাম্মি নিতে এসেছিল যে দাদা এসো, কিন্তু ও যাবে না। এমন এমন সময় আসে জানো তো, বাচ্চা কাচ্চা না মায়ের কোল ছাড়তেই চায় না, ওই জন্য বাধ্য হয়ে কোলে করেই এই চা বানালাম। মাম্মামকে আমি এই ডান দিকের টেবিলে বসিয়ে দিয়েছি, এদিকে বাসন কোসন নিয়ে খেলা করছে, আর এদিকে আমি চাটাও ঢেলে নিলাম কাপে। তো মাম্মাম এই বোল নিয়ে খেলা করছে, একটু ভয়ই করছে যদি একবার ফ্লোরে পড়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। তো একটাই কাচের বোল কিনেছি, বিশেষ করে মানে ছোট সাইজের, আর বড় একটা কিনেছি সেটা অবশ্য লাগে না, মাম্মামের অল্প অল্প রান্না করি তো ওই জন্য লাগে না। তো আর একটা কিনবো ভাবছি, বাজার একদিন যাব, অন্য টাইপের একটা বোল কিনবো। তো এদিকে চা বানানো হয়ে গেছে, মামামকে এখন আমি নিচে রেখে মানে ওর দাদা ভাইয়ের কাছে রেখে এসে আমি আবার দোতলায় যাব চা দিতে। তো মামামকে বলছি যে মিমিদের একটু ফ্ল্যাঙ্কিস দাও, তো মামাম এই যে ফ্ল্যাঙ্কিস দিচ্ছে, সেই সঙ্গে টাটাও দিচ্ছে। মামাম কিন্তু এখন অনেক কিছুই শিখে গেছে আর একদম লক্ষ্মী মেয়ে আমার। তো এখন আমি চা দিতে যাব দোতলায়, মামামকে রেখে এসেছি। দোতলায় এসেছি, এই যে দেখো টিভি ক্যাবিনেটটা এই পর্যায়ে এসে পৌঁছেছে। তো এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেকটাই বাকি আছে। যখন ঘরের কাজ একদম কমপ্লিট হবে তখন কিন্তু ঘরের সৌন্দর্য অন্যরকমই হবে, এখন কিন্তু বোঝাই যাবে না যে কেমন লাগছে। তো এখনও রং করা বাকি আছে, সেই সঙ্গে লাইটিংয়ের কাজ বাকি আছে, তো অনেকই কাজ রয়েছে এখনও। দোতলায় চা দিতে আসলে এই দাদাদের সঙ্গে 2-4 কথা একটু বলি, বেশ ভালো লাগে। আর এই যে সাদা শার্ট পরা যে দাদা রয়েছেন, এই দাদার সঙ্গে কিন্তু ভালোই কথা বলি, আর এই দাদা কিন্তু আমার ভিডিও দেখেন। তো যাই হোক, এই দাদাদের সঙ্গে কথা বলার পরেই আমি নিচে যাব। আর রান্নাঘরেও কাজ হচ্ছে, স্লিংয়ের কাজ, আজকে হয়তো পুট্টির কাজ হচ্ছে। এখন ঘড়িতে সময় সকাল 11টা। মাম্মামের জন্য এখন আমি মৌসুমী লেবুর রস করে নিয়ে এসেছি ঘরে। তো ওকে আমি ডাকছি বারবার যে মাম্মাম এদিকে এসো, মাম্মাম আসছে না। তো ওর জন্য যখন কোনো খাবার তৈরি করে ঘরে নিয়ে আসি তখন এইভাবেই খাটের একদম কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকে। অনেক ডাকাডাকির পর তারপর কাছে এসেছে, এই যে দেখো এখন আমি এই যে খাইয়ে দিচ্ছি। তো মাম্মাম কিন্তু মৌসুমী লেবুর রস খেতে বেশ পছন্দই করে, তো একটু দুষ্টুমি করে আর কি। তো খাওয়াতে আসলে একটু ছোটাছুটি দুষ্টুমি করেই থাকে মায়ের সঙ্গে, আর বাচ্চারা কিন্তু মায়ের সঙ্গে একটু বেশি দুষ্টুমি করেই থাকে। তো এদিকে মামামকে একটু দিয়েছি যে মামাম তুমি একটু একা একা খাও, মামাম এই যে একা একা খাচ্ছে। ও অবশ্য মৌসুমী লেবুর রসটা এইভাবে গ্লাসে করে দিলে ও কিন্তু একা একা খেয়ে নেয়, পছন্দ করে খুব। তো ওই জন্যই খায়, বাচ্চারা যে খাবারটা বেশি পছন্দ করবে সেই খাবারটাই কিন্তু ওরা হাতে ধরে খায়। তো এদিকে মামামকে কিন্তু মৌসুমী লেবুর রস খাওয়ানো হয়ে গেছে, এখন আমি রেডি হব। তো আমি কিন্তু রেডি হওয়ার আগেই মামামকে আগে খাবারটা খাইয়ে দিয়েছি। আমার রেডি হতে হতে মামামকে যদি খাওয়াতে যাই তাহলে কিন্তু অনেকটা পরিমাণে দেরি হয়ে যাবে। তো এখন আমি চুল আঁচড়ে নিচ্ছি, আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আর কমছে না, গরম ঠিক একই আছে। আর এই চুলগুলো নিয়ে হয় সমস্যা, চুলগুলো নিয়েই মানে বেশি সমস্যা হয়, কেননা এই গরমটা মনে হয় বেশি লাগে এই চুলেই। তো যাই হোক, এই যে এখন আমি রেডি হয়ে ঠাকুর পুজোও করব। সকাল সকাল আজকে খেয়ে নিয়েছি, আমি প্রায় চেষ্টা করি যে ঠাকুরকে মানে না খেয়ে পুজোটা দেওয়ার, কিন্তু কি করব বলো, আজকে সকাল সকাল খেয়ে নিয়েছি। আর এখন এই যে রেডি হয়ে নিলাম, তো এখন আমি যাব ঠাকুর পুজো করতে। মাম্মাম রয়েছে ঘরে, তো ঘরে বলতে খাটের ওপরই রয়েছে, ওকে এখন নামিয়ে দেব আর এখন যাব। তো এত পরিমাণে ঘেমে যাচ্ছি, মুখে ক্রিম লাগালে মানে ঘামের চোটে মুখে ক্রিমই ধুয়ে যায়। এই যে ঠাকুর পুজো দিতে চলে এসেছি, আজকে বড্ড দেরি হয়ে গেছে পুজো দিতে, সকালের দিকেই বেশি করে থাকি, কিন্তু কি করব বলো, আমি মনে করি ঠাকুর যেভাবেই নেবেন কিন্তু সেইভাবেই আমি দেব। তো এই হচ্ছে ব্যাপার। এই যে ঠাকুরকে ছুঁয়ে আমার পুজো কমপ্লিট হলো। তো এখন আমি এই যে মামামকে স্নানও করিয়ে নিয়ে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মামামকে তোমাদের দাদাভাই ABCD এই সমস্ত কিনে দিয়েছে, দেখো এইগুলো নিয়ে প্রত্যেক দিন এখন খেলা করে সকাল দুপুর, আর কাছেও রাখে। আর এই যে দেখো মুখে আওড়াচ্ছে ABC, তো এই 3টে বলতে পারে, ABC বলতে পারে।
তো মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি এখন রান্না করতে। অনেক ভাবনা চিন্তা করলাম যে মামামকে কি খাওয়াবো। তো মামামকে আমি বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করে খাওয়াবো। আমরা অবশ্য আজকে বাড়িতে ইলিশ মাছ ভাপা খাবো। তো মামামকে আমি মশলা জাতীয় খাবার খাওয়াতে যাচ্ছি না, ভাবলাম সিম্পল খাবারই খাওয়াই। তো এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে দেখো আলু এখন ভেজে নিচ্ছি একটু ভালো করে, তারপর কিন্তু বেগুনগুলো দিয়ে দেব। তো আলুর সঙ্গে বেগুন ভাজতে গেলে কিন্তু কি হবে, আলুটা ভাজা ভাজা হবে না, তার আগে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। তো এদিকে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর ইলিশ মাছ আমি কিন্তু কাঁচাই দিলাম ঝোলের মধ্যে। কাঁচা ইলিশ মাছ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর ভাজলে কি হয় ভেতরে তেল টেল সব বেরিয়ে যায় আমার যা মনে হয়। আমার শাশুড়ি মা টিফিন কৌটার মধ্যে ইলিশ মাছগুলো ভালোভাবে বসিয়ে দিয়েছে, আর একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছে। এখন আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনটা আটকে দেব, আর 6-7টা সিটি হবে, একদমই কিন্তু ভাপাটা হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমরা মাছ সেদ্ধ খেয়ে থাকি, অনেকে আবার কড়াইতেও দেয়, কিন্তু এইভাবে আমরা বেশিরভাগ খেয়ে থাকি। আর এই যে কিছু প্রয়োজনীয় বাসনকোসন রয়েছে সেগুলো এখন হাতে হাতে ধুয়ে নিলাম। তো এদিকে মামামের জন্য যে তরকারিটা রান্না করছি সেটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন নামালেই হয়। আর এদিকে প্রেসার কুকারের সিটি দেবে, 7-8টা মতো দেবে, তারপর কিন্তু নামিয়ে দেব। তো দেখো রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে। আমি মাম্মামকে দুপুরে যে তরকারিটা রান্না করে দিই সেটা কিন্তু একবেলাই খাওয়াই, শুধু দুপুরেই খাওয়াই। আমি কিন্তু বিকালে বা রাত্রে কখনোই খাওয়াই না, বা সন্ধ্যার সময় খাওয়াই না, একবারেই কিন্তু খাইয়ে থাকি। ইলিশ মাছে প্রচুর কাটা, ওই জন্য আমি 2 হাত দিয়ে বেছে নিচ্ছি একদম ভালোভাবে, না হলে কিন্তু মাম্মামের গলায় ফুটবে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরের ব্লগে।